মাসে শেষে রাকসুর জমজমাট প্রচারণা, শিক্ষার্থীদের দাবি ও অধিকার নিয়ে নানা প্রতিশ্রুতি, চাকসু ঘিরে উৎসবের আমেজ, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি। আকস্মিক ঝড়ে লন্ডভন্ড রংপুর নীলফামারী 2 উপজেলা, সহস্রাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত, গাছপালা ভেঙে উড়ে গেছে টিনের চাল। এবং চট্টগ্রামের সলিমপুরে দুর্বৃত্তের হামলায় এখন টিভির ব্যুরো প্রধান সহ 3 জন আহত। বিভিন্ন জেলায় প্রতিবাদ, গ্রেপ্তার দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ের সঙ্গে আছি আমি সুমাইরা। টানা ছুটির পর ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে জমে উঠতে শুরু করেছে রাকসুর প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আবাসিক হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, একাডেমিক ভবন সংলগ্ন সড়কগুলোতে প্রচারপত্র বিতরণ করছেন প্রার্থীরা জানান, শিক্ষার্থীদের দাবি ও অধিকার নিয়েই কাজ করার জন্য তাদের কাছে ভোট চাওয়া হচ্ছে। এর আগে 20 সেপ্টেম্বর পশু কোটা ইস্যুতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনায় জড়িতদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেন। এতে ছাত্রদল সহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের অনেকে ভোট পেছানোর দাবি তোলেন। ফলে 25 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ভোট গ্রহণ পিছিয়ে 16 অক্টোবর নির্ধারণ করে নির্বাচন কমিশন। পাশাপাশি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। এতে 5 থেকে 14 অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা। আমাদের যে প্রচারণা তফসিল অনুযায়ী আজ থেকে প্রচারণার সময় আবার দেওয়া হয়েছে। আমরা প্রচারণায় নেমেছি এবং আমরা আবারও শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাব, আমাদের বার্তা পৌঁছে দেব। যত সংখ্যক শিক্ষার্থী আছে ক্যাম্পাসে এবং সবাই আসতে শুরু করেছে, সবার কাছে যাওয়ার চেষ্টা করতেছি। শিক্ষার্থীদের কাছে আমরা আজকে থেকে আবারও যাওয়া শুরু করেছি এবং হলগুলোতে আমাদের গণসংযোগ আজকে থেকে আবারও জোরদার হবে। আমরা আশাবাদী 16 তারিখ ইনশাল্লাহ রাকসু নির্বাচন হবে। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছেন চাকসু নির্বাচনের প্রার্থীরা। লিফলেট বিতরণ ও নানা আশ্বাসে ভোটারদের মন জয় করার চেষ্টা তাদের। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও আগামীতেও এ ধারা বজায় রাখার দাবি জানিয়েছেন প্রার্থীরা। তবে নির্বাচনের দিন প্রার্থীদের নিরাপত্তা এবং নগর থেকে ক্যাম্পাসে ভোটারদের উপস্থিতি কেমন হবে তা নিয়ে সংশয় আছে কারো। শোয়েব রহমান জানাচ্ছেন বাকিটা। ছুটির পর রোববার প্রথম কর্মদিবসে জমজমাট চাকসু নির্বাচনের প্রচারণা। সকাল থেকে বিভিন্ন অনুষদে ঘুরে ঘুরে ভোটারদের কাছে লিফলেট বিতরণ করেন প্রার্থীরা। ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে প্রচারে নামেন সম্প্রীতির শিক্ষার্থী জোট, ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থী, অহিংস শিক্ষার্থী সংসদ, দ্রোহ পর্ষদ সহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। এ সময় ভোটারদের কাছে প্রতিশ্রুতি তুলে ধরে ভোট চান তারা। অনলাইনকে খুব বেশি প্রাধান্য দিয়েছি, সোশ্যাল মিডিয়াকে, যেন এর মাধ্যমে আমরা স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারি। বিভিন্ন ছাত্র সংগঠনগুলো, বিভিন্ন প্যানেলগুলো এবং যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে, আমাদের মধ্যে চমৎকার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই আমি বলবো আমাদের মধ্যে বজিয়ে আছে। পরিবেশ হচ্ছে সন্তোষজনক। সকল যারা প্রার্থীরা নির্বাচনে দাঁড়িয়ে করছে সবার অবস্থান আছে, তো আমরা আশা করি সেটা বজায় থাকবে নির্বাচনের দিন পর্যন্ত, ফলাফল পর্যন্ত। এ সময় নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। শেষ পর্যন্ত এই পরিবেশ ধরে রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেউ। দীর্ঘদিনের যে মিথ ছিল ছাত্র শিবিরকে নিয়ে, আমরা যখন থেকে কাজ করার সুযোগ পেয়েছি আমরা তাদের কাছে গিয়েছি, আমাদের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। ভাই বোনদের যে প্রশ্ন ছিল ছাত্র শিবিরকে নিয়ে, আমাদের দেখার পর সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের দিতে হয় নাই। পরিবেশ খুব ভালো এবং আনন্দঘন একটা পরিস্থিতি বিরাজ করতেছে। তো এই পরিবেশটা যদি সকল স্টুডেন্ট যদি ক্যাম্পাসে থাকতো তাহলে আমাদের ক্ষেত্রে ভালো হতো। আমরা অনেক স্টুডেন্টকে রিচ করতে পারতাম, তাদের সমস্যাগুলো আমরা তুলে আনতে পারতাম। এদিকে রোববার নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন সার্বভৌম শিক্ষার্থী ঐক্য। বাকিরাও ইশতেহার তৈরির কাজ এগিয়ে নিচ্ছেন, যেখানে শিক্ষার্থীদের চাওয়া পাওয়া ও বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যা নিরসনের প্রতিশ্রুতি প্রাধান্য পাচ্ছে। আমি সাধারণ শিক্ষার্থী নিয়ে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেছেন যে 5ই আগস্টের পরে গণঅভ্যুত্থানের পরে সাধারণ শিক্ষার্থীরা চায় যে সাধারণ যারা আছে তাদের মনের কথা নিয়ে যারা কথা বলতে চায় তাদেরকে তারা এগিয়ে রাখতে চায়। এদিকে নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী প্রার্থীদের হয়রানি ও হেয় করে মন্তব্য করার অভিযোগ উঠেছে। সাইবার বুলিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন প্রার্থীরা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।
চট্টগ্রামের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ সংবাদকর্মীর উপর সন্ত্রাসী হামলার মতো ঘটনা ঘটেছে। এতে করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাংবাদিক সমাজে। হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে জোর দাবি জানিয়েছেন সাংবাদিক সংগঠনগুলো। গ্রেপ্তারে দেয়া হয়েছে ২৪ ঘন্টার আলটিমেটাম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসেন জিয়াদ, চিত্র সাংবাদিক পারভেজ রহমান ও চালক মাহবুবুল আলম। রোববার বেলা 11:30টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত সাংবাদিকরা জানান, স্থানীয় 2 গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহে গেলে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে হোসেন জিয়াদের মাথায় আঘাত লাগে ও বাকি 2 জন আহত হন। ভাঙচুর করা হয় ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ও মানিব্যাগ। গতকাল তো সেখানে একটি গণপিটুনির ঘটনা ঘটে, একজন নিহত হয়। আমরা সকালে সেই ঘটনার ফলো আপ সংবাদ সংগ্রহে যাই। ছিন্নমূল এলাকায় যাওয়ার পরেই অতর্কিতভাবে আক্রমণ শুরু হয় এবং 30-40 জন মানুষ আমাকে মারধর করে, আমাদের ক্যামেরা ভেঙে ফেলে। 50 জনের অধিক লোক ওরা আমাদেরকে দূরায় এখানে মারছে। মারার পরে আমাদের ব্যুরো ইনচার্জ জিয়াদ ভাই, ওনার মাথা ফেটে গেছে গা, আর আমাকে আমার বডিতে প্রচুর মারধর করছে ওরা। এদিকে বিকেলে আহত সাংবাদিকদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। যেসব সন্ত্রাসীদের নাম আসছে, অবশ্য অনতিবিলম্বে সব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির বিধান তাদের বিরুদ্ধে করতে হবে। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক ও ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ সাংবাদিক সংগঠনগুলো। এই ঘটনার পরপর সীতাকুণ্ড পুলিশ এবং জেলা পুলিশ সুপারের কাছে আমাদের সাংবাদিক সিনিয়র ভাইয়েরা, আমরা যারা আছি তারা বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই চট্টগ্রামের পুলিশ সুপার এবং সীতাকুণ্ড থানার ওসিকে আমরা পাইনি। দিনের পর দিন সেখানে তারা আস্তানা গেড়ে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে, কিন্তু প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেখানে আমাদের কোনো জোরালো অভিযান দেখতে পাচ্ছি না। ওনার উপর এই হামলার প্রতিবাদ তো জানাই, এবং এই জিনিসটার প্রতিকার সরকার থেকে এবং শহরের যারা প্রশাসনে আছে তারা কিভাবে করবেন, এটা যদি ওনারা দ্রুত গতিতে আমাদের কাছে না দেন তাহলে আমরা এর বিরুদ্ধে আরো কঠোর অবস্থানে যাব। জঙ্গল সলিমপুর আগামী 1 সপ্তাহের মধ্যে ভূমিদস্যু মুক্ত হতে হবে। এখানে পাহাড় কাটে যে সমস্ত অবৈধ স্থাপনা করেছে সেগুলি পূর্বের নিয়ে সমস্ত উচ্ছেদ করে সরকার সংরক্ষিত এলাকা ঘোষণা করতে হবে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। সুরাইয়া আক্তার, এখন। আকস্মিক ঝড়ে রংপুরের গঙ্গাচড়া ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার 1000-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, সকাল 8টার দিকে টানা বৃষ্টি শুরু হয়। এর মধ্যে হঠাৎ শুরু হয় ঝড়। কিছু বুঝে ওঠার আগেই বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় আধ ঘন্টা ধরে লন্ডভন্ড করে দেয় সব। বিধ্বস্ত হয় অনেক বাড়িঘর। গাছপালা ভেঙে উড়ে যায় টিনের চাল। গৃহপালিত পশু সহ আহত হন অনেকে। 2 উপজেলার প্রশাসন সকাল থেকেই ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ শুরু করে। আহতদের দেয়া হয় প্রয়োজনীয় চিকিৎসা। ক্ষতি নিরূপণের পর সহযোগিতার আশ্বাস দিয়েছে 2 উপজেলার প্রশাসন। আকস্মিক একটা ঘূর্ণিঝড়ে আমাদের এই কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়নের বেশ কয়েকটা ওয়ার্ডের অনেকগুলো বসত বাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন বা যার যে ধরনের সহযোগিতা লাগবে, আমরা সেই ক্ষতির পরিমাণগুলো নিরূপণ করে খুব দ্রুত তাদেরকে সেইভাবে তাদের পুনর্বাসন করার জন্য চেষ্টা করব। বান্দরবানে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতকাল রাতে তুমব্রু সীমান্তে থেমে থেমে ভেসে আসে গোলাগুলি ও বিস্ফোরণের মতো শব্দ। স্থানীয়রা জানান, গত 1 অক্টোবর থেকে মিয়ানমার অভ্যন্তরে সীমান্ত নিয়ন্ত্রণে নিতে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও এর মধ্যে সংঘর্ষ তৈরি হয়। এতে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাঝে মধ্যে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। এতে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, সংঘর্ষ, গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনাটি বাংলাদেশের সীমান্তের 3 থেকে 400 মিটার দূরে। এই অবস্থায় সীমান্ত এলাকায় বিজেপির সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়।
কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের 6 সদস্যকে আটক করেছে বিজিবি। টেকনাফের শাহপুরীর দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এতে মানব পাচারের বড় একটি চেষ্টা নস্যাৎ হয়েছে বলে দাবি করেছে বিজিবি। কক্সবাজার 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে অবৈধভাবে মানুষ পাচারে জড়িত ছিল। পাচারকারীরা বিদেশি নাগরিকদের স্থানীয় শামসুন নাহারের বাড়িতে লুকিয়ে রেখে পরবর্তীতে বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামসুন নাহার সহ 6 জনকে আটক করা হয়। অভিযানের সময় 2 পাচারকারী পালিয়ে যায়। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি প্রতিবাদে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। র্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সিলেটের সকাল 10টায় বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে বের হয় বর্ণাঢ্য র্যালি। এতে জেলা প্রশাসক, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া বর্ণাঢ্য আয়োজনে নাটোরেও পালিত হয়েছে শিক্ষক দিবস। সকালে নাটোর জেলা শিক্ষক সমিতির আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতভাগ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে মানববন্ধন করেন শিক্ষকরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন শিক্ষকরা। শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 1995 সাল থেকে প্রতি বছরের 5 অক্টোবর দিবসটি পালিত হয়ে আসছে। পদ্মা সেতু চালুর কারণে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও বরিশালে বিসিক নগরীতে শিল্প স্থাপনে গতি নেই। শিল্পবান্ধব পরিবেশ ও গ্যাসের সরবরাহ না থাকায় কাঙ্ক্ষিত সাফল্য মিলছে না বলে দাবি প্রতিষ্ঠান মালিকদের। তবে চলমান সংকট দূর করা গেলে বিসিক শিল্পনগরী হতে পারে দক্ষিণাঞ্চলের শিল্প স্থাপনের মডেল। এদিকে উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহী করতে নানা ধরনের পরিকল্পনার কথা জানায় বিসিক। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান। 1960 সালে বরিশাল সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ডে 130 একর জায়গায় গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। সড়ক, ল্যাম্পপোস্ট, ড্রেন, সীমানা প্রাচীর সহ সব কাজ সম্পূর্ণ হলেও খালি পড়ে আছে সারি সারি প্লট। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান। পদ্মা সেতু চালুর পর ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের আশা করেছিল দক্ষিণাঞ্চলবাসী। তবে সেতু চালুর 3 বছর পেরিয়ে গেলেও প্রত্যাশিত বিনিয়োগ আসেনি। শিল্প প্লটের 4 ভাগের মাত্র 1 ভাগ রয়েছে উৎপাদন কার্যক্রমে। এ অবস্থার পেছনে গ্যাস সংযোগ না থাকা, প্লট বরাদ্দে অনিয়মকে দায়ী করছেন স্থানীয় শিল্প উদ্যোক্তারা। যে ধরনের কর্মচাঞ্চল্যতা এখানে হওয়ার কথা সেটা আসলে সিগনিফিকেন্ট কোনো ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। এখানে একটা বিসিকের আলাদা বিদ্যুতের ফিডার রয়েছে, কিন্তু এটা অকার্যকর এবং এখানে সেফটি সিকিউরিটির জন্য আরও ভালো ব্যবস্থা করা দরকার। গ্যাসটা তো শিল্পের জন্য একটা অপরিহার্য। এখন দেখা যায় যে আমাদের এখানে বড় শিল্পগুলো গড়ে উঠতেছে না একমাত্র হলো গ্যাসের কারণে। আয়তনের দিক থেকে দেশের অন্যতম বড় হলেও সুযোগ সুবিধায় অনেকটা পিছিয়ে এই শিল্পনগরী। প্রতিষ্ঠার পর কিছু সংস্কার হলেও রয়েছে নিরাপত্তা ঝুঁকি সহ বেশ কিছু প্রতিবন্ধকতা। তবে ভোলা থেকে গ্যাস সরবরাহ আর দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে বিনিয়োগ বাড়বে বলে মনে করেন বরিশাল চেম্বার অব কমার্সের এই পরিচালক। নৌপথে কানেক্টিভিটি নেই, আমাদের বরিশাল বিসিকে গ্যাস নেই এবং বরিশাল বিসিকটি আসলে রিসেন্টলি কিছু উন্নয়ন হয়েছে, কিছু রাস্তাঘাট হয়েছে, ড্রেনেজ ব্যবস্থা হয়েছে, কিছু লো ল্যান্ড ভরাট করা হয়েছে, কিন্তু সে সমস্ত জায়গায় পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি আছে। এই ঘাটতিটি পূরণ করলে আমার মনে হয় অনেক উদ্যোক্তা এখানে ইনভেস্টমেন্টে সাহস করবে। 2017 থেকে 2021 সালের মধ্যে প্রায় 71 কোটি টাকা ব্যয়ে 31 একর জায়গায় নতুন 92টি প্লট করা হয়েছে। এছাড়া নতুন সড়ক নির্মাণ, সীমানা প্রাচীর সহ নানা উন্নয়নমূলক কাজও হয়েছে। বর্তমানে এই শিল্প নগরীতে ফরচুন শু হাউস, বেঙ্গল বিস্কুট, বেকারি, প্রিন্টিং, ফার্নিচার, বোতলজাত পানির ফ্যাক্টরি, অ্যালুমিনিয়াম কোকারিজ ফ্যাক্টরি সহ রয়েছে নানা ধরনের প্রতিষ্ঠান। তবে বিনিয়োগ বাড়াতে জ্বালানি সংকটই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান বিসিক কর্তৃপক্ষ। মাঝারি আকারের বা ক্ষুদ্র আকারে যারা এই প্লট নিয়েছে তারা উৎপাদনে যেতে পারছেন না। গ্যাসের কথা বলছেন যে আমরা গ্যাস পাইলে উৎপাদনে যেতে পারি। বেসিক্যালি গ্যাসটা একটা চ্যালেঞ্জ হয়েছে এই মানে একটু বৃহৎ পরিসরে বা একটু বাড়ানোর ক্ষেত্রে। আশা করি যদি ভোলা থেকে আমরা গ্যাস পাই সেক্ষেত্রে আমাদের এই সমস্যার সমাধান হবে।
শুধু গ্যাস আর বিদ্যুতের অভাব নয়, প্রতিষ্ঠার 6 দশক পেরিয়ে গেলেও উৎপাদন বান্ধব হয়ে ওঠেনি বরিশাল বেসিক। শ্রমিকদের চিকিৎসার জন্য নেই স্বাস্থ্যকেন্দ্র, দুর্ঘটনা প্রতিরোধে নেই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোর দিকে গুরুত্ব দেয়া প্রয়োজন। শুধুমাত্র গুরুত্ব নয়, সঠিক পরিকল্পনার মাধ্যমে বিসিকের প্রতি সরকারের নজরদারি বাড়ানোর পাশাপাশি চলমান সংকট দূর করে একটি আধুনিক মানের বিসিক নগরী গড়ে তোলা গেলে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি গড়ে উঠবে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান, যার মাধ্যমে স্থানীয় অর্থনীতির পাশাপাশি সমৃদ্ধ হবে জাতীয় অর্থনীতিও। অমিত হাসান, এখন, বরিশাল। দর্শক, এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।